দর্শক দেখুন, এবার রাজ্যে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরালো কমিশন। জেলা শাসকের পরে রদবদল করা হলো মহকুমা শাসকদেরও। নিচে লেখা, রাজ্যে বিধানসভা কেন্দ্রের সংখ্যা ২৯৪। সাধারণত প্রতিটি বিধানসভা ক্ষেত্রে একজন করে রিটার্নিং অফিসার থাকেন, অর্থাৎ রাজ্যে আরোর সংখ্যা ২৯৪। তাদের মধ্যে ৭৩ জনকে অপসারণ করা হলো। তালিকা সামনে চলে এসছে কোন কোন কেন্দ্র। দেখুন, এই হচ্ছে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি। শুরুতে যেটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে যাদেরকে ওই সব কেন্দ্রে পাঠানো হচ্ছে তারা যেন আগামীকাল ৫টার মধ্যে দায়িত্ব বুঝে নেন, যাতে করে পরদিন ১১টার সময় থেকে ট্রেনিংয়ে অংশ নিতে পারেন। এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। আর তারপরে দেখুন, এই হচ্ছে তালিকা কোন কোন কেন্দ্র। দেখুন, কোচবিহারে 2টি কেন্দ্র, কোচবিহার উত্তর আর হচ্ছে নাটাবাড়ি। দেখুন, এই 2 কেন্দ্রে নতুন করে কাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই নাম এবং পজিশন এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে ডান দিকে। আলিপুরদুয়ার 1টি কেন্দ্র, কালচিনি। জলপাইগুড়ি 1টি কেন্দ্র, জলপাইগুড়ি। উত্তর দিনাজপুর 2টি কেন্দ্র, চোপড়া আর চাকুলিয়া। দক্ষিণ দিনাজপুর 1টি কেন্দ্র, কুশমন্ডি। মালদা 4টি কেন্দ্র, মালতীপুর, ইংলিশ বাজার, সুজাপুর আর হচ্ছে বৈষ্ণবনগর। মুর্শিদাবাদ 4টি কেন্দ্র, রানীনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম আর ভরতপুর। নদিয়া 3টি কেন্দ্র, পলাশিপাড়া, চাপড়া আর হরিণঘাটা। উত্তর 24 পরগনা একটা লম্বা তালিকা, বনগাঁ দক্ষিণ, বাদুড়িয়া, হাবড়া, ভাটপাড়া, ব্যারাকপুর, দমদম, বিধাননগর, রাজারহাট, গোপালপুর, বারাসাত, হাড়োয়া, সন্দেশখালী, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ। এরপরে দক্ষিণ 24 পরগনা, পাথর প্রতিমা, রায়দিঘি, মন্দির বাজার, জয়নগর, ক্যানিং পশ্চিম, বারুইপুর পশ্চিম, বিষ্ণুপুর, কসবা, যাদবপুর, বজবজ। কলকাতা দক্ষিণ, দেখুন দর্শক, তার মধ্যে ভবানীপুর কেন্দ্রের নামটাও কিন্তু রয়েছে। ভবানীপুর কেন্দ্রে যিনি আরও ছিলেন তাকে বদল করা হচ্ছে, সেখানে নতুন করে দায়িত্ব নেওয়ার জন্যে পাঠানো হচ্ছে সুরজিৎ রয়, WBCS 2011 ব্যাচ। বুঝতে পারছেন, ভবানীপুর যে কেন্দ্র, অর্থাৎ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হচ্ছেন এবং সেখানে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী হচ্ছেন, সেই কেন্দ্রের যিনি মমতা ব্যানার্জির হাত থেকে নমিনেশন যে পত্র নেবেন, তাকেও কিন্তু চেঞ্জ করে দিল কমিশন। সেখানে নতুন একজনকে পাঠানো হচ্ছে, ভাববার আছে। তারপরে রাসবিহারী, ওকে। কলকাতা উত্তর 4টি কেন্দ্র, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো। হাওড়ায় 3টে, হাওড়া মধ্য, সাকরাইল আর জগৎবল্লভপুর। হুগলিতে 3টে, সিঙ্গুর, চুঁচুড়া, পুরসুরা। পূর্ব মেদিনীপুর অনেকগুলো, তমলুক, পাঁশকুড়া পূর্ব, ময়না, নন্দকুমার, হলদিয়া, পটাশপুর, ভগবানপুর, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা। পশ্চিম মেদিনীপুর 3টি, খড়গপুর, দাসপুর, ঘাটাল। পুরুলিয়া 1টি, বলরামপুর। বাঁকুড়া 2টি, তালডাংরা, সোনামুখী। পূর্ব বর্ধমান 1টি, গলসি। আর পশ্চিম বর্ধমানে 3টি, দুর্গাপুর পশ্চিম, আসানসোল উত্তর আর বারাবণী। ওকে, এই হচ্ছে টোটাল ৭৩টি বিধানসভা কেন্দ্র, যেসব কেন্দ্র থেকে আরও অর্থাৎ রিটার্নিং অফিসারদেরকে একেবারে সরিয়ে দিয়ে নতুনভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে। এই হচ্ছে দর্শক নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এবার কি বলবেন দিদি? এতদিন তো জেলা শাসক বা পুলিশ সুপার তাদেরকে বদল ঘটানো হচ্ছিল, তাদেরকে সরানো হচ্ছিল, এবং তার উপরে ডিআইজি সরানোর ব্যাপারটা, এমনকি সচিব পর্যায়ে মুখ্য সচিবকে পর্যন্ত, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। আবার স্বরাষ্ট্র সচিবকে তো ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর ব্যাপারটা হয়েছে। এবার
আজকে যে খবরটা সামনে এসছে, মহকুমা শাসক আসলে যারা এই আরও হন রিটার্নিং অফিসার, তারা এই পদের লোকেরা মূলত হয়ে থাকেন। তো এবার এই লেভেলে চলে এসছে নির্বাচন কমিশন, এখানেও বেছে বেছে 294, তার মধ্যে 73 জনকে সরিয়ে দিয়েছে। এবার কি হবে দিদির, আর দিদি বা এবার কি বলবেন? একজন আরও মানে তিনি একটি কেন্দ্রের সর্বময় কর্তা, তারই সিদ্ধান্ত চূড়ান্ত একটা ব্যাপার, এবং তিনিই সই করেন সার্টিফিকেটে, এবং সব মানে পুরো ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা সব কিছু, সেই ভোটকর্মীদের মানে পরিচালনা করা থেকে শুরু করে করা, সব কিছু ডিস্ট্রিবিউট করা, নেওয়া, সব দেখভাল করা, সব রাখা, পুরো দায়িত্ব একটি কেন্দ্রের। তো এই রকম 73টা কেন্দ্র থেকে যখন কমিশন সরিয়ে দিল, জানি না দিদির কতটা সর্বনাশ হলো। কারণ ওনারা যখন এই সব পদে ছিলেন, মানে যারা ছিলেন, তাদের সঙ্গে হয়তো যোগাযোগ হয়ে থাকতে পারে, একটু কিছু একটা থাকতে পারে। দেখুন, কমিশন যখন সরাচ্ছে, কেন সরাচ্ছে? নিশ্চয়ই কিছু ভাবনা আছে, কোনো অভিযোগ টভিযোগ এসছে আমার ধারণা। তারা একেবারে অযোগ্য করতে পারবেন না, সেটা আমরা কি করে বলবো? মহকুমা শাসক পর্যায়ে তারা একটা ভোট পরিচালনা তারা করতে পারবেন না? নিশ্চয়ই তারা করতে পারবেন, কিন্তু কিভাবে করবেন, কিভাবে কাজ করছেন, কতটা নিরপেক্ষভাবে করবেন বা করতে পারবেন, হয়তো সেই প্রশ্ন ছিল কমিশনের কাছে, কোনো অভিযোগ এসেছিল হয়তো, বা কিছু আছে ব্যাপারটা, সেই জন্য সরিয়ে দিল। তাই তো বলছি, এই যে সরিয়ে দেওয়া, এতে আমি জানি না দিদির কতটা সর্বনাশ হলো, যদি এরই মধ্যে ওই সব অফিসারদের সঙ্গে সত্যিই কোনো সেটিং ফিটিং হয়ে থাকে। জানি না, আমি বলছি এটা প্রশ্নের, আমরা নিশ্চিত না। যেহেতু কমিশন সরিয়েছে, সেই জন্য আমাদের মনে এইসব প্রশ্ন জাগছে, সেই জন্যই কথাটা বলছি। তো যাই হোক দর্শক, কমিশন এই যে ফটাফট সব ব্যবস্থা নিচ্ছে, আমাদের কিন্তু ভালো লাগছে। যে পুরো ঘেঁটে দেওয়া, নতুন করে পুরো সাজিয়ে ভোটটা করানোর যে উদ্যোগ, এটা খুব ভালো পদক্ষেপ। এই রকম কমিশনই তো চাই, যে একবার সব ঘেঁটে দিয়ে, মানে ঘেঁটে বলতে কি, শাসক যেভাবে সাজিয়ে গুছিয়ে রেখে গেছে। দেখুন, হয়তো বলবেন এই যে আরও করা হয়েছে, এ তো কমিশন করেছে। কমিশন কাজটা তো করে, কিন্তু কাদেরকে দিয়ে কাজটা করে? কমিশন রাজ্য সরকারের যারা, তাদেরকে দিয়ে কাজটা করে। যখন কোনো এর জন্য, কোনো পদের জন্য, মানে ভোটের কাজের জন্য যখন কোনো মানে অফিসারদের প্রয়োজন হয়, তখন কমিশন তালিকা চেয়ে পাঠায় যে আমরা এই কাজ করব, এই তালিকা পাঠান, সব চেয়ে পাঠায়। এবার অনেক জায়গাতে অনেক মহকুমা শাসক থাকেন, তাদেরকেও নিয়োগ ডিরেক্টলি মানে ওখান থেকে ওইভাবে করে নিতে হয়। তো এরকম ব্যাপার থাকে, কিন্তু সবাই তো হচ্ছেন রাজ্য সরকারের কর্মচারী। আর এখানকার শাসক যেভাবে এই সব কর্মচারীদেরকে মানে ওনাদের পক্ষে কাজ করার জন্য মানে উৎসাহ দিয়ে থাকেন, এবং আবার পদোন্নতি সামনাসামনি ঘটিয়ে দিয়ে যেভাবে সব নজির তৈরি করে দেখানোর চেষ্টা হয়, ফলে এখানে যারা সরকারি কর্মচারী, তারা কিন্তু অনেকে নিরপেক্ষভাবে কাজ করতে পারেন না, আবার অনেকে করেন না, তাদের অন্য ধান্দাতে। তো এবার হয়তো পদে নিয়োগ করা হয়েছিল, কিন্তু পরে কমিশন ভেবেছে যে নিয়োগ তো করা হয়েছে, আমরা করেছি, বা ওই তালিকা দেখে করেছি, বা আমরা ওই এলাকা থেকে নিয়ে করেছি, বা করতে বাধ্য হয়েছি, কিন্তু কাজ তো ঠিক করে করছেন না ওনারা, ফলে সেখানে তারা মনে করছে চেঞ্জ করে দিচ্ছে। তো যাই হোক, এইসব চেঞ্জের প্রয়োজন রয়েছে, কমিশন যেটা মনে করবে করুক। আমরা চাই সুষ্ঠু এবং অবাধ নির্বাচনটা হোক, কারণ রিটার্নিং অফিসারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ওই ভোট হবে, ভোটের পরে ওই সব মেশিন আসবে, সেগুলোকে ঠিকঠাক রাখা, অমুকতম গণনার ঠিকঠাক ব্যবস্থা করা, যিনি অফিসার থাকেন তার বিরাট গুরু দায়িত্ব। ফলে ওই সব জায়গাতে ঠিকঠাক লোকের প্রয়োজন রয়েছে, নিরপেক্ষ ঠিকঠাক লোক, শক্তপোক্ত লোক। তো দুর্বল লোকেদেরকে যদি কমিশন সরিয়ে দেয়, সেটা তো ভালো, সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য তো ভালো। তো ফলে দর্শক, আমরা তো খুব খুশি, আমাদের জন্য ভালোই মনে হচ্ছে, কিন্তু দিদির ভালো হচ্ছে কি, এটা হচ্ছে একটা প্রশ্নের। আর যদি দিদির ভালো না হয়, দিদি যে কী করে মানে কী করে যে কী বলবেন, সেটাও একটা ভাববার রয়েছে। কারণ উনি এইসব খবর শুনলে দেখলে কিন্তু ছটকাবেন, কাতরাবেন। এমনিতেই দেখছেন এই ডিএম এসপিদের বদল নিয়ে উনি কত কী বলছেন, কত কী করে বেড়াচ্ছেন বলতে এখন নিজে বেশি কিছু করতে পারছেন না, করিয়ে বেড়াচ্ছেন। শুনেছেন আজকেই তো হিয়ারিং হয়েছে কলকাতা হাইকোর্টে, সেটা হচ্ছে যে এই যে ডিএম এসপিদেরকে বা সচিব পর্যায়ে যে বদলটা ঘটানো হয়েছে, সেটা নিয়ে একটা জনস্বার্থ মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। অর্ক নাগ নামে নাকি কোন এক আইনজীবীর মাধ্যমে করা হয়েছে, কিন্তু লড়ছেন কল্যাণ ব্যানার্জি, মানে যিনি সরকারের হয়ে লড়েন, শাসকের হয়ে লড়েন। তো এখান থেকেই পরিষ্কার যে ওই জনস্বার্থ মামলা বলে অন্য একটা লোকের নামে মামলা
ফাইল করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা জনস্বার্থে না, টিএমসির স্বার্থে। আর হাইকোর্টে লড়ছেন কল্যাণ ব্যানার্জি। তো মানে ওনারা দিশারা হয়ে যাচ্ছেন না যে কমিশন যেভাবে কাজ করছে তো মুশকিল হয়ে যাচ্ছে, ফলে একটা আটকাতে হবে। তো আটকানোর তো কিছু এখন উপায় নেই, চলো আদালতে যাই, যদি ওখানে গিয়ে কিছু করি। তো আজকে একটা হিয়ারিং পর্ব হয়েছে, লম্বা হিয়ারিং। কল্যাণ ব্যানার্জি অনেক কথা বলে গেছেন। আবার আমি এটাও দেখছিলাম, কল্যাণ ব্যানার্জি যখন হিয়ারিংটা মানে উনি যখন সওয়াল করছিলেন, করতে করতে উনি আবার একটা কথা বলতে যাচ্ছিলেন যে দেখুন না, এরা কোর্টের নিয়ম মানছে না, মানে কমিশনের উদ্দেশ্যে কথা বলা, মানছে না, তালিকা এখনও প্রকাশ করা হয়নি, সাপ্লিমেন্টারি তালিকা এখনও প্রকাশ করা হয়নি। আমি ভালো করে দেখলাম দর্শক, যখন কল্যাণ ব্যানার্জি ওই কথাটা বলতে গেলেন, তখন কিন্তু যিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছেন জাস্টিস সুজয় পাল, এবং তার সঙ্গে আরেকজন আছেন, ডিভিশন বেঞ্চে হিয়ারিংটা হচ্ছে। জাস্টিস পাল যেটা বললেন, আপনি এখান থেকে কেন সরে যাচ্ছেন, কেন যেটা বলছেন সেটা বলুন না। আপনারা এসছেন যে এই ট্রান্সফার, এই বদলি কেন সেটা নিয়ে বলতে এসছেন, তো এসআইআর নিয়ে আপনাকে কেন বলতে হবে, আপনি এখান থেকে কেন সরে যাচ্ছেন। তখন সরি স্যার, সরি, বা ঠিক আছে মাই লর্ড বলে যেটা বলেন আর কি উকিলরা, ওটা আবার দেখলেন উনি করলেন। ওটা কিন্তু ঝামা ঘষে দেওয়ার মতো কিন্তু একটা অবজারভেশন, একটা মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। আসলে উনি তো ভালো করে জানেন যে তালিকা প্রকাশ ইত্যাদি সে তো হাইকোর্টের আন্ডারে সব কিছু আছে। তো ফলে এইসব কথা বলে তো হাইকোর্টকে কার্যত মানে কাঠগড়ায় তুলে দেওয়া। আর আবার উনি স্বয়ং বসে রয়েছেন বেঞ্চে, মানে এজলাসে স্বয়ং বসে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, ওনার সামনে এরকম বলছেন। যখনই ধরেছেন উনি পাল্টা যে আপনি এখান থেকে কেন অন্যদিকে চলে যাচ্ছেন, কেন অন্যদিকে ঢুকে পড়ছেন, বা এই সময় কেন প্রশ্ন তুলছেন এসআইআর নিয়ে, তখন উনি আবার শুধরে গিয়ে আবার বাকি সওয়াল করেন। তো আজকে একটা লম্বা হিয়ারিং হয়েছে, আবার শুনছি বুধবারে হিয়ারিংটা রয়েছে। দেখা যাক না ওখান থেকে কী অর্ডারটা বের করে আনেন ওনারা। কমিশনের এখতিয়ার আছে, এই সময় যাকে খুশি বদলি করবে পারে কমিশন। শুধু এখানে বদলি না, কমিশনের আইনজীবী আজকে বলেছেন শুধু এখানে না, অন্যত্রও হয়েছে। তবে হ্যাঁ, এখানে একটা বিরাট সংখ্যায় সে তো নজিরবিহীন আমরা দেখতে পাচ্ছি, তার কারণও রয়েছে, এবং সে কথা আজকে বলা হয়েছে যে অনেক কারণ রয়েছে এই এত বদলির পেছনে বলা হয়েছে। কিন্তু কমিশনের এখতিয়ার আছে বদলি হওয়ার, কিন্তু তার সত্ত্বেও মামলা করা হয়েছে। এখন শুনছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যারা আছেন, উনি সহ। দেখা যাক কি রায় ওখান থেকে বের করে আনেন কল্যাণ ব্যানার্জি, সেটা আমার দেখতে হবে। কিন্তু আবার ওদিকে সামলাতে পারছে না, আবার আজকে যেভাবে 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়া যায় না, এই খবর যাওয়ার পরে দিদিমণি কী করছেন, হাই কী হলো। দর্শক বলুন, কমিশন যেভাবে এগোচ্ছে, খেলছে, এই যে ফটাফট বদলি করছে, আপনাদের মতামত কি অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।